মাওলানা চিরকাল, নজরুল চিরকাল চেঞ্জি। কাজেই নজরুল এবং মাওলানাকে বাদ দিয়ে যে সমস্ত কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী আন্দোলন হচ্ছে বা হবে সামনে, সেগুলো সফল হবে না। ভাসানী ওয়াহাবি আন্দোলনের দ্বারা, ওয়াহাবি চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত ছিলেন। এরা এক ধরনের মৌলবাদী, কোনো মুসলমান মৌলবাদী না হয়ে পারে না। আমাদের দেশের বামপন্থীরা যেটা করেছে, ভাসানী এবং নজরুলকে বাদ দিয়ে তারা ইতিহাস রচনা করেছে। এই যে সুধী প্রধান, এরকম মোটা মোটা 3 খণ্ড ভারতের বৈপ্লবিক সংগ্রামের দলিলপত্র একটা সংগ্রহ প্রকাশ করেছে ইংরেজিতে, যেখানে কাজী নজরুলের কোনো নাম নেই। অথচ কাজী নজরুলই 19 থেকে 29 সাল পর্যন্ত এই দেশে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠারও উনি প্রধান। তার লেখা না হলে কোনো পত্রপত্রিকা হয় নাই। এবং তার বিদ্রোহী কবিতা ছাড়া কী করে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়? সারা ভারতবর্ষ যে ঘুরে দাঁড়ালো, সেটা তো সেই বিদ্রোহী কবিতা। এবং এই হাদিও যে এত বিখ্যাত হয়েছে বিদ্রোহী কবিতা পাঠ করে। বিদ্রোহী কবিতার শক্তি আরও সামনে, যতদিন এই সিস্টেম থাকবে ততদিন বিদ্রোহী কবিতার আবেদন ফুরাবে না। এনিওয়ে, আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে মাওলানাকে বুঝতে গেলে সরওয়ার্দিকে খানিকটা বুঝতে হবে। সরওয়ার্দিরা ছিলেন সাম্রাজ্যবাদ বা মার্কিন সাম্রাজ্যবাদের কৌটোরাগত। এখন সরওয়ার্দির কী যুক্তি ছিল? সরওয়ার্দির যে মেমোয়ার্স আছে সেখানে সরওয়ার্দি 4টে যুক্তি দিছে, কেন আমি সেন্টো সিয়াটো চুক্তিতে স্বাক্ষর করলাম। 4টে তার পয়েন্ট। তার পয়েন্টগুলোর ভেতরে 1 নম্বর পয়েন্ট হলো, পাকিস্তান এমন একটা দেশ যে দেশের কোনো ইন্ডাস্ট্রি নেই, গরিব দেশ, অস্ত্র নেই, বাহিনী নেই। এমত অবস্থায় আমরা যদি শক্তিশালী দেশের সাথে চুক্তি না করি, একতাবদ্ধ না হই, তাহলে ভারত আমাদের যে কোনো সময় দখল করবে। এটা ছিল সরওয়ার্দি, তার মেমোয়ার্সের ভেতরে এই কথাটা আছে। এবং উনি বলতেছেন সেন্টো সিয়াটো চুক্তিকে অনেকে উপহাস করেছে। এই চুক্তিগুলোর কারণেই যে পাকিস্তানের সাহায্যের বন্যা বয়ে গেছে, সে ব্যাপারে কিন্তু আমার অল্পই সন্দেহ আছে। শুধু তাই নয়, এই চুক্তিগুলো অকমিউনিস্ট দেশগুলোর মধ্যকার বন্ধুত্ব বৃদ্ধি, প্রতিরক্ষা যোদ্ধার এবং কমিউনিস্ট প্রভাব থেকে দূরে থাকার শক্তি যোগান দিয়েছিল। মানে সরওয়ার্দির স্ট্যান্ড আপনি দেখবেন, সরওয়ার্দি আমেরিকায় গেছে আইজেনহাওয়ারের সাথে যুক্ত বিবৃতি দেশে যে বিশ্বের কমিউনিস্টপন্থীদের বিরুদ্ধে আমাদের একাত্ম হতে হবে। সরওয়ার্দি 63 সালে মারা যান। এবং এই সরওয়ার্দি, এই যে দর্শন, এই দর্শনটাকেই, এই চিন্তা, রাষ্ট্র দর্শন, এটাকে বিরোধিতা করেছিলেন ভাসানী। এবং সরওয়ার্দিকে চিনতে গেলে আপনারা এই যে ভাসানীর এক গুরু আজাদ সুবহানি, তাকে কিছুটা চিনতে হবে। এবং কিছুটা চিনতে হবে আরেক শিষ্য, যার নাম হচ্ছে আবুল হাসিম, যিনি হচ্ছেন বদরুদ্দিন উমরের বাবা। আজাদ সুবহানিকে চিনতে হবে। আজাদ সুবহানি ভাসানীকে নিয়ে গেছিল আল আজহার ইউনিভার্সিটিতে। আল আজহার ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ছিলেন উনি। ওনার একটা প্রভাব ছিল এই যে আলিগড় আন্দোলন এবং দেওবন্দ আন্দোলন, এই আন্দোলনের ভেতরে তার পীর সাহেব তাকে পাঠিয়েছিলেন 1907 সালে ভাসানীকে। তো ভাসানী সেখানে 2 বছর ছিলেন, তখন তার বয়স 26-27 বছর বয়স। তো কাজেই ভাসানী ওয়াহাবি আন্দোলনের দ্বারা, ওয়াহাবি চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত ছিলেন। এরা এক ধরনের মৌলবাদী, কোনো মুসলমান মৌলবাদী না হয়ে পারে না। মৌলবাদী শব্দের অর্থ কী? আমি এটার বাইরে কিছু যাই না, এটার বাইরে গেলে আমি আর মুসলমান থাকি না, এই কথাটা হলো মৌলবাদী শব্দের অর্থ। এই অর্থে হিন্দুরা মৌলবাদী নয়, কারণ তাদের এরকম কোনো প্রতিজ্ঞা নেই। কিন্তু মুসলমানদের কোরআনের বাইরে গেলে তারা আর মুসলমান থাকে না, এই অর্থে। তো এই মৌলবাদকে তারা কিভাবে ব্যবহার করছে বাস্তব ইমপ্লিকেশানে, ব্রিটিশ বিরোধী আন্দোলন 100 বছর ধরে করেছে। ব্রিটিশকে শান্তি দেয় নাই, ব্রিটিশকে মেনে নেয়নি কখনো। ভাসানীও তাই, কখনো ব্রিটিশকে মেনে নেয়নি। এবং জমিদাররা যে কৃষককে শোষণ করছে, সেটা ভাসানী কখনো মেনে নেয়নি। আচ্ছা, ভাসানীর আপনার 50-এর দশকে সরওয়ার্দির সাথে যে বাহাস এবং যে দ্বন্দ্ব, সেটা আকমল ভাই বলেছেন এবং আমি সেই বিষয়ে কোনো রিপিট করব না। কিন্তু এই কথা আমাকে বলতেই হবে যে ভাসানী কিন্তু এই সময় বামপন্থী হননি। ভাসানী শুরু থেকে বামপন্থী। যখন তিনি ঘোড়ার পিঠে চড়ে সন্তোষের জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করতেছেন, লড়াই করতেছেন তাদের সাথে, সেই মাওলানা ভাসানী, যার বয়স
তখন 30 বছর, সেই মাওলানা ভাসানীকে চিন্তা করেন, কত বড় শক্তিশালী মাওলানা ভাসানী, ঘোড়ায় চড়ে সন্তোষের জমিদারের সাথে লড়াই করতেছে এবং পর্যুদস্ত হয়ে ব্রিটিশের সাথে হাত মিলিয়ে তাকে ওখান থেকে করে যে এই দেশে তুমি থাকতে পারবে না, সন্তোষ তোমার জন্যে নিষিদ্ধ। এই তার নির্বাসিত জীবন শুরু হলো এবং তিনি বলছেন আমি প্রায় 60 বছর কারারুদ্ধ জীবন কাটাছি। ভারতের 9 মাস উনি কারারুদ্ধ ছিলেন, উনি মুক্ত ছিলেন না, উনি কোনো অর্গানাইজ করতে পারেননি ভারতের আমাদের স্বাধীনতা যুদ্ধকে, সেটা আপনারা বইতে পাবেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে মৌলানা ভাসানী সম্পর্কে এই যে রেড বা মৌলানা এই সব সেন্টারগুলো যদি আপনি ধরেন তাহলে মাওলানাকে বোঝা যাবে না। মাওলানাকে বুঝতে হলে আপনি সন্তোষে যান, ওখানে একটা দরবার হল আছে। দরবার হলে যে আর্কিটেকচার, এটা আপনি খেয়াল করবেন, এই আর্কিটেকচারটা ইম্পোর্টেড ফ্রম চায়না এবং মাওসেদুং তাকে একটা ট্র্যাক্টর দিয়েছিলাম, সেই ট্র্যাক্টরটা ওখানে রক্ষা করা আছে। এখন মাওলানা কিন্তু চীন সম্পর্কে বলেছে, চীনের আমি নিরীশ্বরবাদিতা ছাড়া সব কিছু সমর্থন করি। এখন এটা তো হলো 54-55 সালের কথা, কিন্তু 37 সালে তিনি আসাম বিধানসভায় দাঁড়িয়ে উনি বলতেছেন যে রাশিয়াতে যেমন রাশিয়ার নেতারা কৃষককে শক্তি দিচ্ছে যাতে তারা ভালো ফসল তৈরি করতে পারে, এরকম আমাদের সরকারের প্রতি আমি আবেদন করছি, কৃষককে শক্তি দেন, কৃষককে সহযোগিতা দেন, তার জন্য আপনি বাজেট বরাদ্দ করেন, তাহলে কৃষক আপনাকে প্রচুর রিটার্ন দেবে। তারা বিনা পয়সায় বিনা খাজনায় থাকতে চায় না, এই কথা তিনি ওখানে বলতেছেন। তো আমরা প্রশ্ন করি যে কাজী নজরুল কোত্থেকে বিপ্লবী হয়েছে? তো কাজী নজরুল যেমন আমার মাটির মধ্য থেকে বিপ্লবী হিসেবে জন্ম নিয়েছেন, ঠিক সেরকম ভাসানী মাটির মধ্য থেকে বিপ্লবী হিসেবে জন্ম নিয়েছেন। উনার বিপ্লবী হওয়ার জন্য আলাদা কোনো পার্সপেক্টিভ দরকার নেই, উনি দেখছেন অন্যায় অত্যাচার, এটা তিনি সহ্য করেননি। এই জিনিসটা উনি কোত্থেকে পেয়েছেন? উনি ইসলাম থেকে পেয়েছেন। ইসলামিক মূল্যবোধ কোনো খারাপ মূল্যবোধ না, যদিও আমাদের কমিউনিস্টরা বা এদের অন্য চিন্তা আছে, এই সম্পর্কে লেনিন মার্কস এঙ্গেলসের অন্য কথা আছে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে মানুষ হয়েছি ইসালে সাহাবে মৌলানা সাহেবদের বক্তৃতা শুনে, গুরুজনদের শ্রদ্ধা করবে, মিথ্যা কথা বলবে না, কারোর ধন অপহরণ করবে না। লালন কি বলেছে? পরনারী পরদ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। হোয়াট ডাজ ইট মিন? লালন কি? লালন কত বড় দার্শনিক, এই কথা বলছেন যে যতবার করিবে হরণ ততবার হইবে জনম। কেউ যদি চুরি করে তার নবজন্ম হবে, সেই জন্মটা কি? ওনাদের ওই যে 84 লক্ষ জনই ওনাদের দর্শনেই আছে যে এইটা হলো নিচু স্তরের জন্ম, তার মানে তোমার আত্মাটা ছোট হয়ে গেল, তোমার চুরি করা উচিত না। তো লালন, আমরা লালনের গান ভালোবাসি, কিন্তু লালন যে কত বড় শক্তিশালী চিন্তার অধিকারী ছিলেন সেটা কিন্তু আমাদের দেখতে হবে। লালনের ভাষা ছিল মৌলানার মতো জনগণের ভাষা, এবং মৌলানাকে বুঝতে গেলে মৌলানার ভাষাটাকে বুঝতে হবে। ওনার যে খামোশ, এই খামোশের খামোশই হলো মৌলানার মূল দর্শন। এখন ওই কথাটা আমি বলবো যে জিস খেত সে দাহকান কো মুয়াস্সার না হো রোটি, উস খেত কি হার খোসায় গান্দম কো জ্বালা দো। এটা কবি ইকবালের। কবি ইকবাল, যে মাঠে ফসল থেকে কৃষকের খাদ্য মেলে না, সে মাঠের সকল শস্য কণায় আগুন জ্বালিয়ে দাও। এখন জেনজির কাছে আমার প্রশ্ন, এই যে অ্যাপ্রোচ ইকবাল করছে, তার মানে মৌলানা ভাসানী করছে, এটা কি ঠিক? আমি মনে করি ঠিক, কারণ আমি মৌলানার শিষ্য সেই হিসেবে ঠিক না। মৌলানার শিষ্য হওয়া তো কঠিন। মৌলানা বলছে অন্তরের ভিতরে ঘৃণা পোষণ করতে হবে, জালিমের বিরুদ্ধে তুমি লড়াই জারি করতে হবে। তা জালিমের বিরুদ্ধে তুমি জালিমকে যদি না চিনো, জালিমের বিরুদ্ধে যদি লড়াই করতে না পারো, তাহলে তো মাওলানার শিষ্য হতে পারবে না। তো কাজেই মাওলানার শিষ্য হওয়া অত সহজ না। মাওলানা চিরকাল, নজরুল চিরকাল চেঞ্জি। কাজেই নজরুল এবং মাওলানাকে বাদ দিয়ে যে সমস্ত কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী আন্দোলন হচ্ছে বা হবে সামনে, সেগুলো সফল হবে না, কারণ নজরুল এবং মাওলানাই এই দেশের মানুষের ভাষায় কথা বলছে। একটা হিন্দু মুসলমান প্রসঙ্গে কাজী নজরুল 700 শ্যামা সঙ্গীত লিখছেন,
আর 200 ইসলামী সঙ্গীত লিখছেন। এবং মাওলানাও হিন্দু মুসলমান নিয়ে কোনো তার, যেমন উনি বলতেছেন যে ধুবড়ি ম্যাচ ফ্যাক্টরিতে 300 লোক কাজ করে, এর ভিতরে 250 মুসলমান। উনি বলছেন আপনি মুসলমান না, এদের প্রতি অন্যায় করা হয়েছে কিনা সেটা দেখেন, সেইভাবে আপনারা বিবেচনা করেন। কলকাতা থেকে ম্যাচ এনে তারা এখানকার ম্যাচ এর প্রয়োজন মিটেছে এবং এদের হাফ লে অফ করেছে, মানে সপ্তাহে 3-4 দিন কাজ করতে পারবে, বাকি দিন কাজ করতে পারবে না। এই সময় শ্রমিকরা অভাবে পড়ে এবং ধার দেনা করে খায়। মৌলানা ভাসানী তার বন্ধুদের নিয়ে ওটা ভিজিট করছে, ভিজিট করে আসাম গণপরিষদে উনি উপস্থাপন করছেন যে ওদের ওই ধুবড়ির যে ম্যাচ ফ্যাক্টরির যে শ্রমিক, তাদেরকে দেখতে হবে, তাদেরকে সহযোগিতা দিতে হবে। এটা যেমন একদিকে উনি বলতেছেন, সেরকম উনি লাইন প্রথার বিরুদ্ধে ওনার চেয়ে, লাইন প্রথা মানে কি, এইখানে এরা আসতে পারবে না। কারা আসতে পারবে না? বাঙালিরা। এই বাঙালিরা কারা? এই বাঙালিরা হচ্ছে এই যে সিলেট, ময়মনসিংহ, গফরগাঁও এই অঞ্চলের মানুষরা অভাবে তারা জঙ্গলে গিয়ে জঙ্গল সাফ করে, আসামের জঙ্গল সাফ করে সেটা চাষাবাদের উপযোগী করেছে এবং 20-25% পর্যন্ত ওই সময় মুসলমানের মানে জনগোষ্ঠীর ভেতরে মুসলিমের সংখ্যা পরিণত হয়েছিল, যেটা 10% বা আরও কম ছিল, সেটা আস্তে আস্তে বেড়েছে। এই বৃদ্ধিটাকে ঠেকানোর জন্যে তারা লাইন সিস্টেম করে, অর্থাৎ এর বাইরে এর ভেতরে আর বাঙালিরা আসতে পারবে না। মৌলানা কত রকমের যে যুক্তি দেখাইছে আসাম গণপরিষদে যে কেন আসতে পারবে না, তারা আসলে তো ফসল ফলাবে, তারা সেই ফসলের উপরে তারা খাজনা দেবে, তারা ভালো থাকবে, আপনারা ভালো। আসামের লোকজন ভালো, মৌলানা তার বক্তৃতায় বলছে আসামের লোকজন ভালো, কিন্তু কারা এখন চক্রান্ত করতেছে এর বিরুদ্ধে, এই বিষয়ে তিনি 6-7 পৃষ্ঠার বক্তৃতা ওনার আছে আসাম গণপরিষদে। উনি 6-7 পৃষ্ঠা বক্তৃতা দিছে লাইন প্রথার বিরুদ্ধে, কিন্তু ওনার ভাষা খুবই যুক্তিপূর্ণ, কোনো চেঁচামেচি নেই। অনুরোধ করেছে, চমৎকার মানে সাংবিধানিক ভাষায় উনি সেখানে কথা বলেছেন। মাওলানা কিন্তু 61 সালে যখন রবীন্দ্রসঙ্গীত রেডিওতে বাজানো বন্ধ করা হলো, তখন তার তীব্র প্রতিবাদ করেছিলেন। হি ওয়েন্ট টু শান্তিনিকেতন। উনি কিন্তু রবীন্দ্র ভক্ত ছিলেন। এই যে আবুল হাসিম, উনিও কিন্তু রবীন্দ্র ভক্ত ছিলেন। তার মানে এনাদের কোনো দৃষ্টিভঙ্গিটা আবদ্ধ দৃষ্টিভঙ্গি ছিল না, কোনো কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি ছিলেন না এনারা। আবুল হাসিমও না, মাওলানা ভাসানীও না। কিন্তু মানুষের সীমাবদ্ধতা থাকে, সকলের সীমাবদ্ধতা থাকতে পারে, সেটাও মনে রাখতে হবে। আচ্ছা, আমি আমার কথা প্রায় শেষ করব। সেটা হলো যে আরও অনেক কথা বলার ছিল, 2-1টা লাইন পড়ে শোনার ইচ্ছা আমার। আমি এই লাইন পড়ে, অসমীয়া প্রজাগণ খাজনা দেন কেবল বাঙালি কৃষক বা বর্গাদারগণের সাহায্যে। আজ যদি বাঙালি প্রজারা শোনে যে তাহাদের জন্য লাইন সিস্টেম চিরকালের জন্য পাকা হয়ে গিয়েছে, তাহা হইলে তাহারা হয়তো কাল হইতে বর্গা লওয়া বর্জন করিবে। এইটা আপনারা শুনতেছেন 1937 সালে মাওলানার ভাষা। 1937 সালের মাওলানার ভাষা শোনা। এখানে লাইন সিস্টেম অর্থাৎ এই ভেদনীতির দ্বারা যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাহার ফলে আমার মনে হয় যে মানুষের সঙ্গে সম্মিলিতভাবে বাস করে প্রেম প্রীতি লাভ করিবার জন্য আর সারা দুনিয়া থেকে লালায়িত তাহা সম্ভবপর হইবে কিনা জানি না। দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাওলানা। মাওলানা অত্যন্ত চমৎকার ভাষায় তিনি ওইখানে কথা বলছেন এবং ওইখানে তিনি বাংলা ভাষায় কথা বলাটাকে এস্টাবলিশ করছে, অন্যদের ইনফ্লুয়েন্স করছে যে বাংলায় কথা বলতে হবে। আচ্ছা, আমি এখন শেষ করব। ভাষাঞ্চরের চাষারা ভাসানীকে নিয়ে একটা গান বানছে। সেই গানে তারা কি বলেছে, সাধের মাওলানা আমার, সাধের মাওলানা আমার, আইয়ে কলেজ কইরাছো জীবনে, বাড়ি করেছো আসাম বেঙ্গলে, লুঙ্গি জামা পরিধানে সর্বদা তোমার। সাধের মাওলানা আমার, তুমি যেথায় বিরাজ করো, ব্রিটিশ গভর্নমেন্ট হয় জড়ো সড়ো ভয়েতে তোমার। সাধের মাওলানা আমার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ওয়াজ এ গ্রেট সোল। এই চাষাদের এই গান থেকে সেটা প্রমাণ হয়। এবং ব্রিটিশের, নজরুল যেমন ব্রিটিশের জন্য আতঙ্ক ছিল, মাওলানা ছিল ব্রিটিশের জন্য আতঙ্ক। এবং মাওলানা যে 60 বছর
নির্বাসিত এবং কারাবরণের ভেতরে ছিল। এইগুলোই তার মাওলানার মতো মানুষের জীবনী ভালোভাবে বোঝা আমাদের দরকার, তাহলে পর মাওলানার বিজয় হবে।